বেটু। নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি অভি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আজকে বেটুকে নিয়ে যাব হসপিটাল। কেন যাব, কী কারণে, বেটুর কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, আমি আজকে হসপিটাল যাব, কিন্তু সেই জন্য সকাল সকাল উঠে পড়ে এখন বেটুকে স্নান করিয়ে দেব। কারণ যদি না স্নান করিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু ওর আসতে কিন্তু 1-1:30 বেজে যাবে। আর তখন যদি আমি ওকে স্নান করাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, আবারও ঠান্ডা লেগে যাবে। সেই কারণে আমি ওকে এখনই স্নান করিয়ে তারপর কতক্ষণ রোদে দাঁড়িয়ে তারপরই কিন্তু নিয়ে যাব। তো এদিকে দেখো, জামা প্যান্ট খুলে দিয়েছি আর তারপরে ওর হচ্ছে নোংরামি শুরু হয়ে গেছে। যখনই আমি ওর জামা প্যান্ট খুলে দিই জানো না, তখনই ও হচ্ছে এরকমই বদমাশি করে। তাই কিন্তু আমি এরকম দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে ওর আমি পুরো শরীরে তেল মাসাজ করে দেবো। আর এখানে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই আমি কিন্তু ওকে এখন সর্ষের তেলই দিয়ে মালিশ করি। তো এদিকে দেখো, এখন আমরা কিন্তু মা বেটু দুজন মিলে রেডি হয়ে গেছি, আর আমাদের সাথে যাবে কিন্তু বাবা। তো এদিকে দেখো, আমি আর বেটু তো রেডি হয়েছি। বেটুকে হচ্ছে তেলে মালিশ করে অনেকক্ষণ রোদে ঘুরিয়েছি, তারপর কিন্তু ওকে স্নান করিয়েছি। তারপর এদিকে আমিও স্নান করে নিয়েছি ফটাফট। আর এইদিকে দেখো, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন অপেক্ষা করছি আমরা টোটোর জন্য, কারণ এখানে টোটো করেই যেতে হয়। টোটো না, সরি, অটো। এখানে টোটো সচরাচর দেখতে পাওয়া যায় না, অটোতেই খুব বেশি। যেহেতু আমি ছোটোবেলা থেকে অটোতে নিই, তাই কোয়ার্টারে এসে আমার এই ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে গেছে। কারণ আমাদের শ্বশুরবাড়ির এলাকাতেও অত অটো বেশি দেখতে পাওয়া যায় না, আর বাবার বাড়ির ওইখানেতেও দেখতে পাওয়া যায় না। অটো সচরাচর শহর এলাকাতেই দেখতে পাওয়া যায়। তো এদিকে অটোতে চেপেছি, আর এখানে এত ঠান্ডা বাতাস লাগছিল কি আর বলবো তোমাদের। তো যাই হোক, আমি এইদিকে দেখো, আমি বেটুকে আড়াল করছিলাম। যদিও আমি একটা ভিতরে হাত কাটা গেঞ্জি, তার উপরে একটা হাত ভর্তি গেঞ্জি, কারণ আমি জানতাম যে রোদ দিয়েছে, হয়তো গরম করবে, কিন্তু না, ঠান্ডা লাগছিল। তাই কিন্তু আমি ওকে সোয়েটার পরাইনি, শুধুমাত্র টুপিটা কানে বাতাস লাগবে বলে নিয়েছি। তো এদিকে দেখো, আমি তাই মাঝখানে বসিয়ে দিয়েছি। বাবাকে বলছি খুব প্রচণ্ড পরিমাণে বাতাস লাগছে, ঠান্ডা বাতাস একদম। এই বাতাসে গেলে কিন্তু ওর মানে ঠান্ডা নিঘাত লেগে যাবে, কিছু করার নাই। তো বাবা বলছে দে মাঝখানটাতে বসা, তাহলে যদি একটু বাতাসটা কম লাগে। তো সেই কারণে ওকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমরা কিন্তু পৌঁছে গেছি হসপিটালের মানে ওই পুরো গ্রাউন্ডে। তো এখন আমরা হেঁটে হেঁটে কতটা মানে বাচ্চার যে ডিপার্টমেন্ট যেখানে হয়, সেখানে হেঁটে হেঁটে কতকটা যেতে লাগবে, তো সেটাই এখন যাচ্ছি। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ডাক্তারের ওইখানে তো আর ভিডিও করা যাবে না, তাহলে আমাকে একদম ডাক্তার মেরে দেবে। তো ডাক্তারের ওইখান থেকে বেরিয়ে এখন কিন্তু রাস্তাতে হাঁটছি। এখন হচ্ছে বেটুকে নিয়ে চলে গেছে। আর যখন থেকে হসপিটালে গেছি তখন থেকে বেটু তো আমার একদম কোল থেকে নামছিল না, শুধু বলছিল মাম্মার কাছে থাকবো, মাম্মার কাছে থাকবো। কারণ আমি একটা নতুন ড্রেস পরেছি, তার আগের দিনেই আমি না নিয়ে ওকে সিনেমা দেখতে গেছি। সেই কারণে ও ভাবছে হয়তো যে মাম্মাম আবার আমাকে রেখে চলে যাবে। সেই জন্য বাবা বলছে দে আমাকে, আমি আগে 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 নিয়ে চলে যাচ্ছি, তোকে দেখতে পেলে এরকম করবে। সেই জন্য ওই যে দেখো, বাবা কিন্তু ওকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু পিছনে পিছনে যাচ্ছি। এই যে দেখো, আমি একা একা যাচ্ছি, আর বাবা কিন্তু অনেক আগেই চলে গেছে। আমি তো সঙ্গই পাচ্ছিলাম না, এত জোরে জোরে গেছে। তো যাই হোক, আমি কতক্ষণের জন্য একটু রেস্ট হয়েছে। তারপর এখন আমাদের বাইরে যেতে হবে, বাইরে যেয়ে তারপর আবার অটো বুক করতে হবে, তারপর আবার যেতে লাগবে। তো যাই হোক, ওইখানে দেখো বাইরে বেরিয়ে আমি একটা দোকান দেখতে পেয়েছি। এখানে অনেকই ঠেলা বসে। এই যে দেখো, পেয়ারা, তারপর এই যে কুল দেখতে পেয়েছিলাম। কুলগুলো দেখে আমার মনে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে টক হবে, সেই কারণে আমার টক কুল খেতে ইচ্ছা করছিল, সেই কারণে নিলাম। কিন্তু ঘরে এসে ধুয়ে ধায়ে খেয়ে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে মিষ্টি, পুরো নারকেল কুলের মতো। তো এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু কতকগুলো। তারপর এখানে আমরা অটো বুক করে নিয়েছি, অটো চলে এসেছিলো। অটোতে চেপে এখন বলেইছি তো, আমরা যে জায়গায় থাকি সেখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিকের জ্যাম। তো সেই কারণে হচ্ছে এখানে ট্রাফিক লেগে গেছে, আর মাঝখানে ওকে বসিয়ে দিয়েছি। আর ওর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র একবার অবস্থাটা তার দেখো। শুধু সে বাইরে এদিক ওদিক কত গাড়ি দেখতে পাচ্ছে, শুধু সেগুলো সে দেখছে। তো যাই হোক, ও কিন্তু এবার ঘুমিয়ে যাবে, তাই কিন্তু অত চুপচাপ হয়ে গেছে। এই যে দেখো, তার মুখখানা দেখো, দেখলেই পুরো মায়ায়
জোড়া। হসপিটালে আমাদের কিন্তু বেশিক্ষণ দেরি হয়নি, আমরা 1 ঘন্টার মধ্যেই ঘুরে ফিরেছি, কারণ আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। এতটা ভিড়ও ছিল না, কারণ যেহেতু আমরা গিয়েছিলাম 24 তারিখ মানে 25শে ডিসেম্বরের আগের দিন। তো সবাই হয়তো ভেবেছে আজকে কম প্যাসেঞ্জার যাবে, ওই জন্য কিন্তু একদম ফাঁকাই ফাঁকাই। আর যেই বলেছিলাম তেমন কাজ, বললাম না বাবু ঘুমিয়ে যাবে, তো এইদিকে দেখো বেটু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো তাকে নিয়ে এসে কিন্তু শুয়ে দিয়েছিলাম। তারপর বেটু বা এসো, আসবে না আমার কাছকে, এসো। তুমি জুতা নিয়ে খেলছো? হ্যাঁ খেপা, কই গো বেটু? আয়ুষ, আয়ুষ আসো। বেটু বউ বউ। দুপুরবেলা হতেই হচ্ছে সে বসে পড়েছে তার ঠাকুমা নাতি দুজন মিলে খেলাধুলা করতে। আমাদের কোয়ার্টারের সামনের জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা হয়, মানে এখানটা রাস্তা বলে, কিন্তু আমি বেটুকে না কখনো কখনো এখানটাতে ছেড়ে দিই খেলার জন্য। তার বাবা বলে যে তাকে যতটা টাইম খেলতে দিবি এই বয়সে ততই কিন্তু ভালো, যত তাড়াতাড়ি মানে যতটা সময় ওকে খেলতে দিবি তত তাড়াতাড়ি ও কিন্তু মানে চলতে শিখবে। আমিও বসেছিলাম কিন্তু রোদে। তারপর এইদিকে দেখো এখন আমরা হচ্ছে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি বেটুর খাবার বানাতেই ভুলে গেছি। তখন আমার মনে হলো হঠাৎ করে, মা আমি তো এখানে বসে আছি, তাহলে বেটুর তো এখনো খাবার বানানো হয়নি। এই যে দেখো ঝটপট করে কিন্তু বসে পড়েছি বেটুর জন্য খাবার বানাতে। তো প্রথমে আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে বেটুর খাবারটা দিই। প্রত্যেক রকম ওই খিচুড়িও খেতে চায় না, সেই জন্য এই যে দেখো আমি একটু অন্যরকমভাবে বানাবো, সেটা হচ্ছে ডিমটাকে ওকে আজকে অন্যরকমভাবে দেবো। তো এই যে দেখো প্রথমে আমি আলু আর গাজর ভালোভাবে কেটে নিয়েছি। এখন 1 চামচ আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি। মুগ ডাল কিন্তু আমি শুকনো কড়াইতে ভেজে তারপর ডিবাতে কুড়িয়ে রেখেছি। এরপর ভালো জল দিয়ে আমি এখন 3টেকেই ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা প্রেশার চাপিয়ে, মানে যেহেতু টাইম নাই আমার হাতে, সেই কারণে আমি কিন্তু আজকে প্রেশারেই ওর খাবারটা করব। সচরাচর কিন্তু আমি বেশিরভাগ সময়টাই ওর জন্য স্টিলের বাটিতে করে খাবার করি, মানে যখন হাতে আমার টাইম থাকে না তখনই কিন্তু আমি প্রেশারটা ব্যবহার করি। তো এইদিকে দেখো আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি। তারপর তো দেখতেই পেলে 1 চামচ আমি ঘি দিয়েছি, ঘরে বানানো ঘি, একদম খাঁটি ন্যাচারাল। তারপর দিয়েছিলাম হচ্ছে একটু লঙ্কা না সরি হচ্ছে জিরা আর হচ্ছে হলুদ। তো সেগুলো একটু আর কি ভাজা ভাজা হয়ে যাবে, জিরেটা ফোড়ন আর কি। তো তারপর আমার মনে পড়ে গেল হঠাৎ করে যে আমার কাছে তো পালং শাকও আছে, তো পালং শাকও একটু আমি ওর ডালটাতে দিয়ে দিই। এটা আর কি ওর খিচুড়ি হচ্ছে না, শুধুমাত্র ডাল হচ্ছে। তো এদিকে দেখো পালং শাকটাকেও বার করে নিয়েছি। ডাটা ডাটা পালং শাকটা নিইনি, শুধুমাত্র মানে পাতা পাতা পালং শাকটা নিয়েছি। আর পালং শাক তো খুব নরম, ডাটা ডাটাটা দিলেও হয়তো গলে যাবে, কিন্তু শাকটা নেওয়াই ভালো, তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে, অত বেশি বিজি বিজি থাকবে না। তো এদিকে দেখো আমি এখন প্রেশারটা আবারও অন করে দিয়েছি। আমি পালং শাকটা বার করতে গিয়েছিলাম তখন কিন্তু প্রেশারটা অফ করে দিয়েছিলাম। তো এদিকে দেখো এখন সব কটা জিনিস ভালোভাবে দিয়ে ভালো করে নাড়চাড় করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে হসপিটাল কেন গিয়েছিলাম। তো হসপিটাল যাওয়ার কারণ ছিল বেটুর মুখে মানে দানা দানা কী সব কী জানি বেরিয়ে যাচ্ছে, মুখের সামনেটা আর একটু সাদা সাদা কীরকম হয়ে যাচ্ছে। তো সেটাই ডক্টরের কাছে দেখানোর জন্য গিয়েছিলাম। তো তারপর ডক্টর বলল ওটা এমন কিছু না, কোনো কিছু অ্যালার্জির জন্য হয়তো হচ্ছে, কোনো খাবারটা হয়তো মুখে থাকছে ভালোভাবে ধোয়ানো হচ্ছে না, সেই কারণেও কিন্তু হতে পারে। আর একটা বলল যে কখনো কখনো কোনো বাচ্চার হচ্ছে আয়রনের অভাবেও এই মুখে যে সাদা সাদা হয়ে যাচ্ছে না নাকের দুপাশে, তো আয়রনের অভাবেও হতে পারে। তো দেখা যাক কদিন তারপরে আবার যাওয়া হবে, মানে কদিন ধরেই এটা দেখা যাচ্ছে। আর ওই নাকে মানে বিজি বিজি যে বেরিয়ে যাচ্ছে মুখের চারপাশে, ওটা কিন্তু মানে রোজই থাকে না, 2-1 দিন ছাড়া ছাড়া কিন্তু বার হয়। তো সেটা শুনে ডাক্তার বলল এটা অ্যালার্জি হবে, আর যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু মানে সবসময়তেই থাকতো। আর যে এটা যেহেতু অ্যালার্জি তাই 2-4 দিন বাদই হয়তো কোনো
কোনো জিনিস খাওয়াচ্ছ সেটা ওর শ্যুট হচ্ছে না, সেই কারণে কিন্তু বেরাতে পারে। আমার বেটু তো যা পায় এখন সেটাই মুখে ভরে নেয়, সেটা যাই হোক না কেন, নিচে যাই ছোট জিনিস পাই যেটা ও দেখে নেয় যেটা আমার মুখের ভিতরে চলে যাচ্ছে, মানে পুরো সাইজে হয়ে যাচ্ছে, ওটা কিন্তু ও আর 2 মিনিটও মানে 2 সেকেন্ডও আর দেরি করে না, সঙ্গে সঙ্গে ও কিন্তু মুখে পুরে নেয়। তো সেই কারণেও হতে পারে কোনো জিনিসের থেকে অ্যালার্জি হয়ে গেছে। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি তো তোমার সাথে শেয়ার করলামই যে কেন আমি হসপিটালে গিয়েছিলাম বেটুকে নিয়ে। তো এইদিকে দেখো আমি বললাম না প্রথমেই যে আজকে ডিমটা একটু অন্যভাবে তাকে দেবো, ডিমটা আজকে তাকে ভাজা করে দেবো। তা মানে সে ডিম খেতে না কিছুতেই পছন্দ করে না, তাকে সিদ্ধ করে ম্যাশ করে দাও সেও কিন্তু সে খাবে না, আর যা হোক করেই তাকে ডিমটা দাও সে কিন্তু কিছুতেই খাবে না। তো যাই হোক, তোমাদের বাচ্চারা কি এরকম করে, মানে ডিম খেতে চায় না, না খায়? তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাচ্চা কিন্তু ডিম একদমই খেতে চায় না। দেখি আজকে ভাজা করে দিই আজকে কি করে, খেতে চায় কি খেতে চায় না। যদি খায় তাহলে এরকম করে ভাজা করেই দেবো, একটু ঘি দিয়ে ভাজা করে, আর যদি না খেতে চায় তাহলে তো আমার আর কিছু করার নাই। আর তোমাদের যদি ডিমের অন্যরকম কিছু রেসিপি থাকে ছোট বাচ্চাদের জন্য কিভাবে খাওয়ানো যায়, তোমাদের যদি জানা থাকে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এইদিকে দেখো আমি ভালোভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি, কারণ কাঁচা থাকা চলবে না, কাঁচা থাকলে বাচ্চাদের বলে অনেক কিছু সমস্যা হয়, সেই কারণে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি, মানে প্রেশারটা সিদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে, আর যেহেতু ওর জন্য শুধু ডালই বসিয়েছিলাম তো সেই কারণে দুটিখানি ভাত নিয়েছি, আর এইদিকে দেখো সবটাই কিন্তু ঢেলে নিয়েছি। এখন এটাকে ম্যাশ করার পালা, ভালোভাবে না ম্যাশ করলে ও তো বাচ্চা খেতে পারবে না, সেই কারণে গ্লাসের এই মানে পিছন দিয়ে আমি দেখো ভালোভাবে ওকে ম্যাশ করে নিচ্ছি একদম ভালোভাবে। আর আমি একটু খেয়েও দেখেছি কিন্তু ম্যাশ করার পরে খুবই ভালো খেতে হয়েছে। জানি না আজকে খাবে কি খাবে না, এরকমভাবে ওকে দিইনি, আজকে ফার্স্ট টাইমই দিচ্ছি ওকে, নাহলে খিচুড়ি করেই দিই, না হলে আমাদের মতো ও একটু আলু সিদ্ধ হয় একটু কুমড়ো সিদ্ধ এরকমভাবে দিই। তো যাই হোক, ওকে এরকম ফড়ং টড়ং দিয়ে কিন্তু দিইনি। তো এখন ওর খাবার রেডি, চলো দেখা যাক ও খায় নাকি। তো প্রথমে তো ওকে 1 চামচ দিয়েছিলাম, তো মানে হাতে করে দিয়েছিলাম, তো খেতে বেশ ভালোই লাগলো, কিন্তু ডিম ভাজাটা খেতে চায়নি। ডিম ভাজাটা খেতে গেলে না ও গলাতে লাগাচ্ছে, সেই কারণে আমি একটার বেশি আর দিইনি। তো ডিম ভাজা এরকমভাবে খাওয়ানো যাবে না আমার যেটা মনে হলো। তারপর আমি নিয়ে বেরিয়েছিলাম বেটুকে, এই যে দেখো ঘোরাচ্ছিলাম একটুখানি। তারপর তার দাদু এসেছে বিকালবেলাতে, যে বললো দে আমাকে, আমি একটু ঘোরাচ্ছি, তুই তো অনেকক্ষণ ঘোরালি, তাই আমি এই যে দেখো আমি দিয়ে দিলাম। তো বেটুকে এখন নিয়ে যাচ্ছে ঘোরাতে, আর এখানে না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলাতে একটু ঘরকে তাকে নিয়ে চলে এসছে। এখন তার মস্তানি গিরিয়ে, যে দেখো ময়দার প্যাকেট নিয়ে সে মস্তানি, মানে সে আমাদের আটাটা মেখে দেবে, অনেক কাজে হেল্প করে গো আমাদের। এরকম ক্ষুদে সদস্য কি তোমাদের বাড়িতে এরকম হেল্প করে? আমাদের কিন্তু অনেক হেল্প করে এই যে ক্ষুদে সদস্য, ময়দা মেখে দেয়, তারপর ঝাড়ু দিয়ে দেয়, তারপর পোছা দিয়ে দেয়, সব কিছু হেল্প করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এরকমই। আর আজকের ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো? আমি ইন্ট্রোটা কার মতো করে বলেছি, আর এরকমই ইন্ট্রো যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে কিন্তু আমি কাল থেকে এরকম ইন্ট্রোই বলবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ইন্ট্রোটা কেমন লাগলো, আর কোন দিদিভাইয়ের মতো মানে এরকম ইন্ট্রো কে বলে, তোমরা যদি তার ভিডিও দেখেছো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।